বর্তমান সময় অবধি পৃথিবীর ইতিহাসে যতগুলো মহান সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছে গোটা বিশ্বের ইতিহাসে, তার মধ্যে অন্যতম রোমান সাম্রাজ্য। রোমান সাম্রাজ্যের বিশালতা আমরা কিভাবে বুঝতে পারি? রোমান সাম্রাজ্যের বিশালতা এতটাই বেশি ছিল যে একটা রাজধানীকে কেন্দ্র করে পুরো সাম্রাজ্য শাসন পরিচালনা করা সম্ভব হচ্ছিল না। তার জন্য রোমান সাম্রাজ্যে দুটো রাজধানী করতে হয়েছিল। একটা পশ্চিম রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল, আর একটা পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল। যে ম্যাপটা দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে এই যে কালারটা আছে, গ্রে কালারটা, এই কালারটা ছিল পশ্চিম রোমান সাম্রাজ্য। এই পশ্চিম রোমান সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? রোমকে কেন্দ্র করে তৈরি হয়েছিল। রোম বর্তমানে ইতালিতে অবস্থান করে, এটা আমরা জানি। তাহলে পশ্চিম রোমান সাম্রাজ্য মূলত ইউরোপ মহাদেশীয় এই অঞ্চল এবং ভূমধ্যসাগরের এই অঞ্চলটাকে কেন্দ্র করে পশ্চিম রোমান সাম্রাজ্য ছিল। রোমান সাম্রাজ্যের পূর্ব দিকে বিস্তার ঘটার ফলে, পূর্ব দিকে যখন বিস্তার ঘটলো তখন পূর্ব দিকে সাম্রাজ্যটাও এত বড় ছিল যে রোম থেকে পুরো সাম্রাজ্যটাকে কন্ট্রোল করা সম্ভব হচ্ছিল না বা শাসন পরিচালনা করা সম্ভব হচ্ছিল না। তার জন্য কনস্ট্যান্টিনোপল বা বাইজেন্টিয়ান কে কেন্দ্র করে আর একটা রাজধানী তৈরি হলো, যেটার বর্তমান নাম ইস্তাম্বুল, তুর্কিতে অবস্থান করে। যেটা আমরা জানি যে এটা 1453 খ্রিস্টাব্দে এর পতন ঘটেছিল। মানে খ্রিস্টানদের কাছ থেকে মুসলমানরা, তুর্কি সম্রাট মানে অটোমান সুলতান এটা দখল করেছিলেন, তার ফলে পূর্ব রোমান সাম্রাজ্যের পতন ঘটে। তাহলে এই যে একটা বিশাল সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য, পূর্ব রোমান সাম্রাজ্য, পশ্চিম রোমান সাম্রাজ্য, এই যে টিকে ছিল দীর্ঘদিন ধরে, কয়েক শত বছর ধরে টিকে ছিল, এই রোমান সাম্রাজ্যর মানে দুর্বলতার পর যখন যদি আমরা পশ্চিম রোমান সাম্রাজ্যটাকে মূলত ইউরোপ মহাদেশ এবং পূর্ব রোমান সাম্রাজ্যটাকে যদি আমরা এশিয়া মহাদেশের হিসেবে ধরে নিতে পারি, তাহলে পশ্চিম রোমান সাম্রাজ্যের এই যে পশ্চিম রোমান সাম্রাজ্য, এটার পতন ঘটেছিল 476 খ্রিস্টাব্দে। আর পূর্ব রোমান সাম্রাজ্যের পতন ঘটেছিল 1453 খ্রিস্টাব্দে, মানে পঞ্চদশ শতাব্দী। এটা 5th সেঞ্চুরি, আর এটা 15th সেঞ্চুরি, মানে প্রায় অলমোস্ট 1000 বছর পূর্ব রোমান সাম্রাজ্য টিকে ছিল। এরপর এই যে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পর 476 খ্রিস্টাব্দে যে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন হলো, রোমকে কেন্দ্র করে যে পশ্চিম রোমান সাম্রাজ্য গড়ে উঠেছিল তার যে পতন হলো, এরপর পশ্চিম রোমান সাম্রাজ্যের অবস্থান কি ছিল? এরপর পশ্চিম রোমান সাম্রাজ্য আমরা 5th সেঞ্চুরি মানে প্রাচীন যুগ ধরতে পারি। প্রাচীন যুগ থেকে মধ্যযুগে রূপান্তরের ফলে, মধ্যযুগের রূপান্তর যে সময়কালটা, আমরা মধ্যযুগের রূপান্তর পশ্চিম রোমান সাম্রাজ্য মানে ইউরোপের ইতিহাসে মধ্যযুগের রূপান্তর আমরা 800 খ্রিস্টাব্দকে যদি ধরি, 800 খ্রিস্টাব্দকে কেন ধরি সেটা আমরা আলোচনাতে বলছি। তাহলে এই যে সময়কালটা, এই সময়কালের এই যে ট্রানজিশন বা বিবর্তনের এই যে সময়, রাজনৈতিক ইতিহাসের যে বিবর্তনের সময় ইউরোপের ইতিহাসে, এই সময়কালকে মোটামুটি ভাবে অন্ধকারাচ্ছন্ন সময়কাল বলা যেতে পারে। এমন নয় যে কিছু জানা যায় না, অবশ্যই জানা যায়, তবে উল্লেখযোগ্যভাবে কোনো কেন্দ্রীয় শক্তির উত্থান সেই সময় ঘটেনি। উল্লেখযোগ্যভাবে কেন্দ্রীয় শক্তির উত্থান ঘটেছিল 800 খ্রিস্টাব্দে। তার যিনি উল্লেখযোগ্যভাবে একজন শাসক হিসেবে উঠে এসেছিলেন পশ্চিম রোমান সাম্রাজ্যে, তিনি 800 খ্রিস্টাব্দে তার রাজ্যাভিষেক হয়েছিল রোমে। সেই জন্য 800 খ্রিস্টাব্দকে মধ্যযুগের সূচনা হিসাবে ইউরোপের ইতিহাসে ধরা হয়। তাহলে আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো একজন সম্রাটের কথা, যে সম্রাটকে ফাদার অফ ইউরোপ বলা হয়, ফাদার অফ মিডিয়েভেল ইউরোপ বলা যেতে পারে, ফাদার অফ ইউরোপ বলা যেতে পারে। তার নাম ছিল শার্লামেন। শার্লামেন সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো শার্লামেন সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পর থেকে শার্লামেনের সিংহাসন, শার্লামেন কে ছিল সে বিষয়ে আমরা আসছি একটু পরে। পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পর থেকে শার্লামেন এর সিংহাসনের বসা পর্যন্ত যে সময়কালের ইতিহাস আমরা জানতে পারি, সেই সময়কালের ইতিহাস সম্পর্কে আমরা একটু প্রথমে যদি জানতে চাই তাহলে হবে যে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন যখন ঘটছে, রোমুলাস অগাস্টাসকে হত্যা করার বা রোমুলাস অগাস্টাসকে সরিয়ে যখন ওডেসেয়ার ক্ষমতা গ্রহণ করছে 476 খ্রিস্টাব্দে, তারপর পশ্চিম রোমান সাম্রাজ্যের যে এই জায়গাটা আছে, এই জায়গাটাতে যে কেন্দ্রীয় শক্তির অবস্থান ছিল রোমকে কেন্দ্র করে, এই কেন্দ্রীয় শক্তির পতন ঘটছে। কেন্দ্রীয় শক্তির পতন ঘটে যাওয়ার পর, কেন্দ্রীয় শক্তির পতন ঘটে যাওয়ার পর প্রত্যেকটি অঞ্চলে, এক একটা অঞ্চলে এক একটা জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করছে। মূলত বর্বর জাতিগোষ্ঠী যারা যাযাবর জীবনযাপন পালন করতেন এবং যাদের কেন্দ্রীয় কোনো শক্তি ছিল না বা গুরুত্বপূর্ণ কোনো শাসকের তখন উদ্ভব ঘটেনি। তাহলে যদি পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পর যখন রোমান সাম্রাজ্যের পতন হয়ে গেল, তার মানে কেন্দ্রীয় শক্তির পতন ঘটে গেল। কেন্দ্রীয় শক্তির পতনের পর
যখন কেন্দ্রীয় শক্তির পতন হলো, কেন্দ্রীয় শক্তির পতনের পরে বিভিন্ন অঞ্চলে বর্বর রাজ্যগুলো তৈরি হলো। বর্বর রাজ্যগুলো কোন কোন অঞ্চলে তৈরি হলো? যেমন গথ, ফ্রাঙ্ক, ভ্যান্ডাল, এই ধরনের বর্বর যে জাতিগোষ্ঠী ছিল তারা বিভিন্ন অঞ্চলে নিজেদের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে শুরু করেছে। এবার এই যে বর্বর জাতিগোষ্ঠীগুলো ছিল বিভিন্ন অঞ্চলে যারা নিজেদের মতো করে শাসন তৈরি করছে, কিন্তু গুরুত্বপূর্ণ কিছু ছিল না, এই জন্য কেন্দ্রীয় শক্তি তৈরি হয়ে ওঠেনি। এদের মধ্যে সব থেকে একটা টার্নিং পয়েন্ট আছে 496 খ্রিস্টাব্দে। এখানে একটা বিষয় বলা দরকার যে 476 খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যের পতনের পর, মানে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পর, কিন্তু এই যে পূর্ব রোমান সাম্রাজ্য, এই যে পূর্ব রোমান সাম্রাজ্য এটা টিকে ছিল। এর ফলে পূর্ব রোমান সাম্রাজ্যের যিনি সম্রাট ছিলেন তিনি পশ্চিম রোমান সাম্রাজ্যকে যিনি দখল করেছিলেন ওটা তার হাতে যিনি যে ক্ষমতাটা এসেছিল এই একে 480 পর্যন্ত কন্ট্রোল করতে পেরেছিল, 480 দশক পর্যন্ত কন্ট্রোল করতে পেরেছিল। 480 দশকের পর পশ্চিম রোমান সাম্রাজ্যের পুরোপুরি পতন ঘটে। তার মানে 480 খ্রিস্টাব্দের পর বা 480 দশকের পর পঞ্চদশ শতকের শেষের দিকে পূর্ব রোমান সাম্রাজ্যের আর কোনো কন্ট্রোল পশ্চিম রোমান সাম্রাজ্যের কোনো অঞ্চলের উপর ছিল না। তার ফলে পশ্চিম রোমান সাম্রাজ্যের পুরোপুরি পতন ঘটে। পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পর গল, ফ্রাঙ্ক, ভ্যান্ডাল এই বিভিন্ন উপজাতিগুলো, এই বিভিন্ন বর্বর উপজাতিগুলো বিভিন্ন অঞ্চলে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে শুরু করে। এরপর একটা টার্নিং পয়েন্ট আছে, এরা কিন্তু কোন রকমের মানে এই যে ক্যাথলিক পশ্চিম রোমান সাম্রাজ্যের যে রোমান সাম্রাজ্যের যে ধর্ম ছিল সেটা ছিল ক্যাথলিক রোমান ক্যাথলিক হ্যাঁ ক্যাথলিক ধর্ম। খ্রিস্টানদের যে ক্যাথলিক শাখা ছিল সেই শাখার তারা ফলো করত। তো ক্লোভিস বলে একজন শাসক ছিলেন, সেই ক্লোভিস 496 খ্রিস্টাব্দে খ্রিস্টান হয়েছিলেন। এই খ্রিস্টান হয়ে যাওয়ার পর ইনি কে ছিলেন? এই যে ফ্রাঙ্ক যে জাতিগোষ্ঠী ছিল সেই ফ্রাঙ্ক জাতিগোষ্ঠীর একজন নেতা ছিলেন। এই ফ্রাঙ্ক জাতিগোষ্ঠীর নেতারা যতগুলো সেই সময়ে বর্বর জাতিগোষ্ঠীগুলো বিভিন্ন অঞ্চলে শাসন করত, তাদের মধ্যে সব থেকে বেশি চালাক এবং সব থেকে বেশি বুদ্ধিমান ছিল ফ্রাঙ্করা। এই ফ্রাঙ্কদের যিনি ক্লোভিস ছিলেন, নেতা ছিলেন, তিনি 496 খ্রিস্টাব্দে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। খ্রিস্টান ধর্ম গ্রহণ কেন করেন? তার কারণ হলো এটা কোনো ধর্মের প্রতি তার বিশাল যে আনুগত্য ছিল সে নিয়ে বলা হচ্ছে না, এটা তার রাজনৈতিক বুদ্ধিমত্তা বা রাজনৈতিক কূটনীতির একটা ফলাফল হিসেবে দেখা যায়। এই সময় দেখা যাচ্ছে যে মানে ইনি খ্রিস্টান ধর্ম কেন গ্রহণ করেছিলেন? গ্রহণ করার মেন কারণ ছিল যে রোমান সাম্রাজ্যের পতনের পর যখন কেন্দ্রীয় শক্তির অবসান ঘটলো, অবসান ঘটে যাওয়ার পর পশ্চিম রোমান সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক অস্থিরতা তৈরি হলো। রাজনৈতিক অস্থিরতা যখন তৈরি হলো তখন বিভিন্ন অঞ্চলে যে বর্বর জাতিগোষ্ঠীগুলো বসবাস করছিল সেই বিভিন্ন অঞ্চলে বর্বর জাতিগোষ্ঠীগুলো কোনো একটা ধর্মকে তারা ফলো করতো না। তার ফলে তাদের মধ্যে কোনো সামঞ্জস্য বা তাদের মধ্যে কোনো যোগসূত্র তাদের মধ্যে ছিল না। একটা জিনিস, যে জিনিসটাকে তাদের সবার মধ্যে একটা বিষয় কমন দেখা যেত, সেটা ছিল আস্তে আস্তে খ্রিস্টান ধর্মের পপুলারিটি বৃদ্ধি এবং খ্রিস্টান ধর্মের যে রোমান চার্চ ছিল সেই রোমান চার্চই ছিল একমাত্র, মানে পোপ ছিল একমাত্র যিনি এই বিভিন্ন জাতিগোষ্ঠী বর্বর জাতিগোষ্ঠীগুলোর উপর একটা যোগসূত্র হিসেবে কাজ করত। তো ফ্রাঙ্ক জাতিগোষ্ঠীর যিনি ক্লোভিস নেতা ছিলেন তিনি 496 খ্রিস্টাব্দে যখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন, তার মানে রোমান পোপ যিনি প্রত্যেকটি বর্বর জাতিগোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক বা যোগসূত্র স্থাপন করতেন, তিনি ক্লোভিসের সাথে যোগসূত্র তৈরি করেন, মানে একটা সমঝোতা বা একটা চুক্তি হয়। তার মানে রোমান পোপের সাথে বা রোমান চার্চের পোপের সাথে ফ্রাঙ্কদের নেতা ক্লোভিসের একটা মিলন বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। তার মানে কি হলো যে যতগুলো সেই সময় ইউরোপের বর্বর জাতিগোষ্ঠীগুলো বিভিন্ন অঞ্চলে শাসন করতো তাদের মধ্যে হেড হয়ে গেল ফ্রাঙ্ক জাতি। ফ্রাঙ্ক বর্তমানে ফ্রান্সের বা ফরাসি অধিবাসীদেরকে বলা হয়। আমরা পরের আলোচনাতে এগুলো দেখব। তো ক্লোভিসের এই যে খ্রিস্টান ধর্মের ধর্মান্তরকরণ বা গ্রহণ করা, খ্রিস্টান ধর্মকে গ্রহণ করা, ক্যাথলিক খ্রিস্টান ধর্মকে গ্রহণ করা, এটা একটা গুরুত্বপূর্ণ মধ্যযুগের ইতিহাসের সূত্রপাত হিসেবে দেখা যায়। মানে মধ্যযুগের ইতিহাস যদি আমরা 800 খ্রিস্টাব্দ থেকে ধরি তাহলে 496 খ্রিস্টাব্দে ফ্রাঙ্ক জাতির নেতার খ্রিস্টান ধর্ম গ্রহণ করা, ক্যাথলিক খ্রিস্টান ধর্ম গ্রহণ করা, এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হয়, যার আলটিমেট পরিণতি হিসেবে শার্লামেনকে একটা ফাদার অফ ইউরোপের দরজা দেওয়ার কাজ করেছিল। তার কারণ শার্লামেন্টও ফ্রাঙ্ক জাতিগোষ্ঠীর মানুষ ছিলেন। অন্যদিকে যদি দেখা যায় যে পূর্ব রোমান সাম্রাজ্য যখন ছিল, পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে গেল, পূর্ব রোমান সাম্রাজ্য যার রাজধানী কনস্টান্টিনোপল ছিল তার অস্তিত্ব ছিল।
তার অস্তিত্ব থাকলেও তার অস্তিত্ব ধীরে ধীরে সংকুচিত হচ্ছিল, কিন্তু তার অস্তিত্ব ছিল। পূর্ব রোমান সাম্রাজ্যের একজন সম্রাট ছিলেন জাস্টিনিয়ান। সেই জাস্টিনিয়ান তিনি তার পুরনো গৌরবকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই সময় ইসলামের উত্থান ঘটছে সপ্তম শতাব্দীতে। সপ্তম শতাব্দীতে ইসলামের উত্থান আমরা জানি যে 632 খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ মানে ইসলাম ধর্মের যিনি প্রবর্তক হজরত মোহাম্মদের মৃত্যুর পর প্রায় এর সাথে যদি আমরা 100 বছরকে যোগ করি, তাহলে দেখা যাবে হজরত মোহাম্মদের মৃত্যুর সঙ্গেই আরব যে উপদ্বীপ ছিল সেটা ইসলাম ধর্মের অধীনে চলে এসেছিল। আর 100 খ্রিস্টাব্দের মধ্যে মানে আগামী 100 খ্রিস্টাব্দের মধ্যে 100 খ্রিস্টাব্দ না বলে 100 বছরের মধ্যে দেখা যাবে যে আরব উপদ্বীপ থেকে পশ্চিমে স্পেন পর্যন্ত ইসলাম ধর্মের বিস্তার ঘটে গেছিল। তার মানে এত কম সময়ে কোনো একটা ধর্মের এত বড় বিস্তার, এর ফলটা কি হলো? এর ফল যে পূর্ব রোমান সাম্রাজ্য ছিল সেই পূর্ব রোমান সাম্রাজ্যের আস্তে আস্তে জায়গা বা সীমানা অনেক বেশি ছোট হতে থাকে। ছোট হতে থাকার ফলটা কি হলো? ছোট হতে থাকার ফল হলো যে ভূমধ্য সাগর, এই যে ভূমধ্য সাগর আছে, এই যে ভূমধ্য সাগর আছে, এই মেডিটেরিয়ান যে সি আছে, এটা গুরুত্বপূর্ণ একটা বাণিজ্যিক কেন্দ্র হিসেবে দেখা হতো। এটা পুরোপুরি মুসলমানদের হাতে চলে আসে, পুরোপুরি মুসলিমদের হাতে চলে আসে। এর আগে মুসলমানদের দখল করার আগে ভূমধ্য সাগরকে বলা হতো রোমান সমুদ্র। মুসলমানদের স্পেন দখল করে নেওয়ার পর এই রোমান সমুদ্র আর খ্রিস্টানদের থাকলো না, তখন এটা মুসলমানদের দ্বীপে পরিণত হলো। তার ফলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। তার ফলটা হলো পূর্ব রোমান সাম্রাজ্য যেটা ছিল সেই পূর্ব রোমান সাম্রাজ্যের আস্তে আস্তে জায়গা বা সীমানা অনেক বেশি ছোট হতে থাকে। এর ফলে খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটে 732 খ্রিস্টাব্দে, মানে হজরত মোহাম্মদের মৃত্যুর প্রায় 100 বছর পর একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। চার্লস মার্টেল বলে একজন ব্যক্তি, চার্লস মার্টেল খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, আমরা আলোচনাতে আসছি শার্লামেনের সময়। তিনি টুরের বলে একটা যুদ্ধ, টুর একটা জায়গার নাম, সেই টুরের যুদ্ধে মুসলমানদের সাথে যুদ্ধ হয়েছিল, সেই মুসলমানদেরকে টুরের যুদ্ধতে পরাজিত করেছিলেন। তার ফলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। তার ফল এই যে চার্লস মার্টেল, এই চার্লস মার্টেলের একজন পুত্র ছিলেন, তার নাম ছিল পিপিন। পিপিনকে পিপিন দা শর্ট বলা হতো, তার কারণ তার হাইট খুব ছোট ছিল। তার মানে চার্লস মার্টেল 732 খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ একটা সাফল্য পাচ্ছে মুসলমানদের বিরুদ্ধে। মুসলমানদের বিশাল বড় অগ্রগতি যেটা হচ্ছিল সেটা মোটামুটি একটা জায়গাতে তিনি থামিয়েছিলেন। চার্লস মার্টেনের একজন পুত্র ছিল, তার নাম ছিল পিপিন। পিপিনকে পিপিন দা শর্ট বলা হতো, তার কারণ তার হাইট অনেক ছোট ছিল। আর এই পিপিনের দুই পুত্র ছিল, একটার নাম ছিল শার্লামেন আর একটার নাম ছিল কার্লোম্যান। শার্লামেন এবং তার ভাই কার্লোম্যান। এই যে শার্লামেন, একেই বলা হয় ইউরোপের জনক। তাহলে শার্লামেনকে যদি ইউরোপের জনক বলা হয়, তাহলে চার্লস মার্টেনের এই যে টুরের যুদ্ধ 732 খ্রিস্টাব্দে মুসলমানদের বিরুদ্ধে, এই যুদ্ধটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এর ফলটা কি হলো? চার্লস মার্টেনের এই যে সাফল্য, এই সাফল্যের পর আর এই যে ক্লোভিসের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়ে যাওয়ার পর, এই দুটো ঘটনাকে যদি একসাথে যোগ করি, তাহলে এই যে চার্লস মার্টেলের যে পরিবার, এই চার্লস মার্টেলের পরিবার এবং চার্লস মার্টেল কিন্তু ফ্রাঙ্ক জাতির ছিলেন। এই যে ক্লোভিস যে জাতির ছিলেন ফ্রাঙ্ক জাতির, সেই ফ্রাঙ্ক জাতি ছিলেন। আর ফ্রাঙ্ক জাতির সাথে কে আছেন? রোমান চার্চের পোপ। তাহলে ফ্রাঙ্ক জাতি এবং রোমান চার্চের পোপ যখন মিলে গিয়ে একটা বড় সাফল্য আসছে মুসলমানদের অগ্রগতিকে থামানোর ফলে, তার ফলে তার যিনি পুত্র ছিলেন পিপিন 751 খ্রিস্টাব্দে রাজা হচ্ছেন, তাকে রাজা করা হচ্ছে, ফ্রাঙ্ক জাতির রাজা করা হচ্ছে। আর এই ফ্রাঙ্ক জাতির যে রাজা করা হচ্ছে পিপিনকে এই 751 খ্রিস্টাব্দে, মানে 8ম শতাব্দীর মধ্যভাগে একটা নতুন যুগ শুরু হচ্ছে। তার কারণ এই ফ্রাঙ্ক জাতির এই যে পিপিন কি ছিলেন, এই পিপিনকে মানে চার্লস মার্টেলের পুত্রকে নিয়োগ কে করছেন? নিয়োগ করছে পোপ, রোমান পোপ। তাহলে রোমান পোপ যদি নিয়োগ করে, তাহলে সেই সময়ের যত সমস্ত বাকি যে উপজাতি বর্বর গোষ্ঠীগুলো ছিল বিভিন্ন অঞ্চলে শাসন করত বা বিভিন্ন অঞ্চলে নিজেদের মধ্যে ক্ষমতা পরিচালনা করার চেষ্টা করত, তাদের যোগসূত্র হিসাবে কে আছে? পোপ আছে। তাহলে পোপ যদি একজন
একটা জাতির কোনো একটা স্পেসিফিক লোককে রাজা হিসেবে নিয়োগ করে, তাহলে পোপের অধীনে যে বাকি বর্বর জাতিগোষ্ঠীগুলো শাসন করছে বিভিন্ন অঞ্চলে, তারাও কিন্তু তাকে রাজা হিসেবে মানতে বাধ্য। তাহলে এই যে ঘটনাটা, এই ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা হিসেবে উঠে আসে। তার ফলে পিপিন একটা রাজা হচ্ছে। এবার পিপিনের মৃত্যুর পর, পিপিন যখন মারা গেলেন, পিপিন দ্য শর্ট যখন মারা গেলেন, তো পিপিনের মারা যাওয়ার পর, পিপিন ক্যারোলিঞ্জিয় বংশে ছিলেন, তার রাজবংশের নাম ছিল ক্যারোলিঞ্জিয়। এই ক্যারোলিঞ্জিয় বংশের উত্তরাধিকার সূত্রের একটা নিয়ম ছিল যে পিতার মৃত্যুর পর তার যে সাম্রাজ্য থাকবে, সেই সাম্রাজ্য তার যতগুলো সন্তান থাকবে ততগুলো সন্তানের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে। এমন অনেক রাজবংশ আমরা দেখেছি ভারতবর্ষের, যে অনেক সময় জ্যেষ্ঠ পুত্রকে সিংহাসন দেওয়া হয়, আর যারা কনিষ্ঠ পুত্র থাকে তাদেরকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয় কিন্তু সিংহাসন দেওয়া হয় না। কিন্তু ক্যারোলিঞ্জিয় বংশের উত্তরাধিকার সূত্রে এটা বলা হতো, মানে এটা একটা নিয়ম ছিল যে তার যতগুলো সন্তান থাকবে, যদি পিপিন একমাত্র সন্তান ছিলেন, কার ছিলেন? চার্লস মার্টেলের একমাত্র সন্তান ছিলেন পিপিন। তো পিপিন একমাত্র সন্তান হওয়ার জন্য চার্লস মার্টেল যেটুকুই ছিল সেটুকুই পিপিনকে দিয়েছে। কিন্তু পিপিনের দুই পুত্র ছিল, একটা বড় পুত্রের নাম ছিল কার্লোম্যান আর শার্লামেন। তো শার্লামেন এবং কার্লোম্যানের মধ্যে দুই সাম্রাজ্য দুটো ভাগে ভাগ হয়ে যায়। কিন্তু দেখা গেল সিংহাসনে ভাগ হয়ে যাওয়ার পর দুটো অঞ্চলে দুজন খুব ভালোভাবে শাসন করছে, কিন্তু কার্লোম্যানের হঠাৎ করে সিংহাসনে বসা 2-3 বছরের মধ্যে মৃত্যু ঘটে যায়। তার ফলে পিতার পুরোপুরি সাম্রাজ্যটাকে শার্লামেনের দখলে চলে আসে। তার ফলে শার্লামেন একটা বিশাল বড় সাম্রাজ্য পরবর্তীকালে তৈরি করতে সক্ষম হন। তাহলে শার্লামেন সম্পর্কে আমরা জানি। শার্লামেন যখন ক্ষমতায় শার্লামেনের ক্ষমতা আরোহণ কত খ্রিস্টাব্দে? আমরা বললাম যে 751 খ্রিস্টাব্দে পিপিন সিংহাসনে আরোহণ করেন, কিন্তু পিপিনের মৃত্যু হয়েছিল 768 খ্রিস্টাব্দে। 768 খ্রিস্টাব্দে পিপিনের মৃত্যু হয়। তাহলে 51 থেকে 68 খ্রিস্টাব্দ পর্যন্ত পিপিন দা শর্ট শাসন করেন। এই 68 খ্রিস্টাব্দে মৃত্যুর পর ফ্রাঙ্কিস নীতি অনুসারে তার পুত্রদের মধ্যে ভাগ হয়ে যায় শার্লামেন এবং কার্লোম্যান। শার্লামেন পান সাম্রাজ্যের উত্তর পশ্চিম অংশ, আর কার্লোম্যান পান দক্ষিণ পূর্ব অংশ। এবার দুই ভাইয়ের মধ্যে স্বাভাবিক ব্যাপার, সাম্রাজ্যের ভাগ বাটোয়ারা বা সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে এখনকার দিনের মতো তখনকার দিনেও সে যতই ছোট রাজ্য হোক আর যতই বড় রাজ্য হোক, বিভেদ এবং বিরোধ থাকেই। হুমায়ুনের মতো দয়ালু সবাই হয়নি। হুমায়ুন তার বাবরের যে সাম্রাজ্য ছিল সেটা 4 ভাইয়ের মধ্যে ভাগ করে নিয়েছিলেন, কিন্তু এটা খুব রেয়ার কেস। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে দ্বন্দ্বই হয়, সবাই পুরোটা দখল করার চেষ্টা করে। এখানেও তাই হয়েছিল, কিন্তু দ্বন্দ্ব দেখা যায়। কিন্তু যাই হোক, 3 বছরের মধ্যে 771 খ্রিস্টাব্দে কার্লোম্যান হঠাৎ মৃত্যুবরণ করেন। তার ফলে পুরো ফ্রাঙ্কিস যে রাজ্য ছিল, ফ্রাঙ্ক জাতির যে রাজ্য ছিল, ফ্রাঙ্কিস রাজ্য, সেই রাজ্যের মধ্যে একছত্র আধিপত্য কে ভোগ করেন? একছত্র আধিপত্য ভোগ করেন শার্লামেন। তার মানে শার্লামেন পুরো ফ্রাঙ্কিস রাজ্যের একটা একছত্র আধিপত্য ভোগ করেন। এবার এই একছত্র আধিপত্য যিনি ভোগ করেন, তার ফলে শার্লামেন তার বিশাল সাম্রাজ্য তৈরি করেন আস্তে আস্তে। কোন কোন সাম্রাজ্য, মানে সাম্রাজ্য তৈরি করার জন্য তিনি বেশ কিছু সামরিক নীতি গ্রহণ করেন। সেই শার্লামেনের সামরিক নীতি বা সামরিক অভিযান যেটা ছিল, সেটা মূলত 4টে, মানে বলা হয় যে তিনি 50-এরও বেশি অভিযান করেন বা সামরিক অভিযান পরিচালনা করেন, কিন্তু 4টে অভিযান তার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল। প্রথম অভিযান যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং সব থেকে বেশি দিন ধরে চলেছিল, তার সাম্রাজ্যের একটা যুদ্ধ এমন ছিল যেটা মানে তার অলমোস্ট বলা যেতে পারে 32 বছর তিনি একটা জাতির বিরুদ্ধেই যুদ্ধ কন্টিনিউ করে যাচ্ছেন, আর বাকি যুদ্ধগুলো অন্যান্য ভাবে চলছে আর কি। মানে একটা পার্মানেন্ট যুদ্ধ তিনি করেছিলেন। কাদের বিরুদ্ধে? স্যাক্সনদের বিরুদ্ধে। স্যাক্সন বলা যেতে পারে জার্মান জাতি বর্তমানে আপডেট ভার্সনে। তো স্যাক্সন যে যুদ্ধটা ছিল, সেই স্যাক্সন যুদ্ধ 772 খ্রিস্টাব্দ থেকে 804 খ্রিস্টাব্দ পর্যন্ত। তার মৃত্যু, শার্লামেনের মৃত্যু হয়েছে 814 খ্রিস্টাব্দে। শার্লামেনের রাজ্যাভিষেক হয়েছে 800 খ্রিস্টাব্দে। তার মানে তিনি সিংহাসনে বসার পর, রাজ্যাভিষেকের পর পর্যন্ত প্রায় 32 বছর তিনি স্যাক্সনদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। এই যুদ্ধটা
এই যুদ্ধটা যেমন দীর্ঘ ছিল, ফলে এই যুদ্ধের যে জয় ছিল সেই জয়টাও কিন্তু একটা সার্লামেনের সাম্রাজ্যের গৌরবকে, সার্লামেনের সাম্রাজ্যের মর্যাদাকে অনেক বেশি বৃদ্ধি করেছিল। 2 নম্বর গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল লম্বার্ডিদের বিরুদ্ধে। লম্বার্ডি উত্তর ইতালির কোন একটা অংশ এবং সেই অঞ্চলের অধিবাসীদেরকে বলা হয়। তো লম্বার্ডি বিজয় 773 মানে তার সিংহাসন দখল, ফ্রাঙ্কিশ সাম্রাজ্যের বা ফ্রাঙ্কিশ রাজ্যের একছত্র সম্রাট হয়ে যাওয়ার পরপরই তিনি লম্বার্ডি বিজয় করেন এবং হ্যাঁ, লম্বার্ডি বিজয় করেন। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ অভিযান ছিল স্পেন অভিযান। তিনি 778 খ্রিস্টাব্দে তার পিতার মৃত্যুর 10 বছরের পর তিনি স্পেন অভিযান করেন। স্পেনে তখন মুসলমানরা শাসন করতো, মুসলমানদেরকে তিনি পরাজিত করেন। আর 4 নম্বর ছিল আভার বিজয়। আভার বিজয় পূর্ব ইউরোপের একটা, পূর্ব ইউরোপ মানে ইউরোপের পূর্ব দিকের একটা জায়গা, যে অঞ্চলে আভার জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করত। এই 4টে যুদ্ধ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল। এই 4টে যুদ্ধ মানে জয়লাভ করার পর এই 4টে যুদ্ধ বা এছাড়াও তিনি আরো অনেক অভিযান করেছিলেন, বলা হয় 50টিরও বেশি তিনি সামরিক অভিযান করেছিলেন। এই 4টে যুদ্ধে জয়লাভ করার পর শার্লামেন যে বিশাল সাম্রাজ্য তৈরি করেছিলেন ইউরোপের মধ্যে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পর, এই জন্যই তাকে বলা হয় ফাদার অফ ইউরোপ। ফাদার অফ ইউরোপ বলা হয়, ইউরোপের জনক বলা হয়, ইউরোপের পিতা বলা হয়। তার সাম্রাজ্য কি ছিল? তার সাম্রাজ্য 800 খ্রিস্টাব্দ অনুসারে যদি তার সাম্রাজ্যকে দেখা যায়, ম্যাপে দেখা যাচ্ছে বর্তমানে ফ্রান্স, যেটা তার নিজের জাতিগোষ্ঠীর মানুষের অঞ্চল ছিল। তাছাড়াও জার্মানি মানে স্যাক্সনদেরকে পরাজিত করেছিলেন, বেলজিয়াম, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, উত্তর ও মধ্য ইতালি, উত্তর ইতালি লম্বার্ডিদেরকে পরাজিত করেছিলেন, অস্ট্রিয়ার কিছু অংশ, ওই আভার জাতিগোষ্ঠীর মধ্যে কিছু একটা অঞ্চলকে পরাজিত করেছিলেন। এই যে অঞ্চলটা দেখা যাচ্ছে, যে কালারফুল অঞ্চলটা ইউরোপের মধ্যে দেখা যাচ্ছে, এই পুরো অঞ্চলটা আমরা ইউরোপের মধ্যে ছিল। আমরা এখন বর্তমানে ইউরোপের ম্যাপের সাথে যদি তুলনা করি, তাহলে দেখা যাবে যে এই যে জায়গাগুলো বললাম, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, উত্তর ও মধ্য ইতালি এবং অস্ট্রিয়ার কিছু অঞ্চল মিলে বর্তমানে শার্লামেনের সাম্রাজ্যের বিস্তার ছিল। শার্লামেনের এই যে ঐক্যবদ্ধতা, এই ঐক্যবদ্ধতা 476 খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পর প্রথম তিনি ছিলেন যিনি এই ইউরোপকে ঐক্যবদ্ধ করেছিলেন। এই জন্যই তাকে ফাদার অফ ইউরোপ বলা হয়। তার মানে এবার শার্লামেন যে ফাদার অফ ইউরোপ বলা হয়, তার মানে শার্লামেন ঐক্যবদ্ধ করেছিলেন কিভাবে? মুখের কথাতে, চুক্তিতে? একদমই নয়, কূটনীতি ছিল। তা মেনলি তিনি উত্তরাধিকার সূত্রে একটা জিনিস পেয়েছিলেন, সেটা ছিল পোপের সমর্থন। আর পোপের উপর বাকি যে অধিবাসীগুলো বা জাতিগোষ্ঠীর মানুষগুলো ছিল, তারা পোপের অধীনে ছিল। তাহলে পোপ যদি শার্লামেনের পিতাকে ফ্রাঙ্কিসদের রাজা হিসেবে মনোনয়ন করছেন বা অভিষেক করছেন, নিযুক্ত করছেন, তাহলে বাকি জাতিগোষ্ঠীর মানুষরা সহজেই ফ্রাঙ্কিসদের অধীনে চলে আসছে। এছাড়া যারা অধীনে আসেনি তাদের বিরুদ্ধে শার্লামেন যুদ্ধ পরিচালনা করেছিলেন। যুদ্ধ পরিচালনা করার পর তাদেরকে জয়লাভ করেছিলেন। এবার শার্লামেন যে যুদ্ধ পরিচালনা করলেন, জয়লাভ করলেন, তার ফলে একটা বিশাল সাম্রাজ্য তৈরি হলো, তার জন্যই কি তাকে ফাদার অফ ইউরোপ বলা হয়? একদম না। শুধুমাত্র রাজনৈতিক ঐক্যবদ্ধতাকে কোনো একটা সম্রাটকে এত বড় একটা উপাধি দেওয়া যায় না। তাহলে রাজনৈতিক ঐক্যবদ্ধতার সাথে সাথে শুধু রাজনীতি ছাড়া অর্থনীতিতে তিনি কতটা উন্নত করেছিলেন, তিনি সামাজিক এবং সাংস্কৃতিক দিক থেকে ইউরোপে কিরকম উন্নতি ঘটাতে পেরেছিলেন, তিনি আইন এবং বিচার ব্যবস্থা কিরকম উন্নতি করেছিলেন। তার কারণ যদি কোনো একটা অঞ্চলে বিভিন্ন আলাদা আলাদা জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে, তাহলে নিশ্চিত সেগুলো আলাদা আইন থাকবে, তাদের আলাদা বিচার থাকবে। শার্লামেন শুধুমাত্র ভৌগোলিক ঐক্যতা নিয়ে আসার পর এই জিনিসগুলো যদি সেটা তিনি ঐক্যবদ্ধতা না নিয়ে আসতে পারেন, যদি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আইনই প্রচলিত থাকে এবং তারা লোকাল অঞ্চলের মানুষরাই বিচার করতে থাকে, তাহলে তো ঐক্যবদ্ধতা অ্যাকচুয়ালি হচ্ছে না। শুধুমাত্র ভৌগোলিক ঐক্যবদ্ধতা নয়, এখনকার দিনের মতো তো নয়, গণতান্ত্রিক ব্যবস্থা ছিল, তখন রাজতন্ত্র ছিল। তাহলে রাজতন্ত্রতে রাজার কথাটাকে খুব গুরুত্ব দেওয়া দরকার, রাজাকে কতটা মানুষ মানছে এই জিনিসটা গুরুত্ব দেওয়া দরকার। তাহলে যদি আমরা দেখি যে শার্লামেন রাজনৈতিক ঐক্যবদ্ধতা ছাড়া তিনি বাকি ঐক্যবদ্ধতার দিকে কতটা ফোকাস করেছিলেন, বিশেষ করে বিচার, আইন, অর্থনীতি, সামাজিক, সাংস্কৃতিক এই জিনিসগুলোতে কতটা তিনি করেছিলেন, সেই জিনিসগুলোকে যদি না দেখি তাহলে এটা সম্পূর্ণ হবে না। তার প্রশাসনিক ব্যবস্থা কি? তিনি
একটা বিশাল সাম্রাজ্য পরিচালনা করতেন। বিশাল সাম্রাজ্য পরিচালনা করার ফলে কাউন্ট এবং মার্গ্রেভ নিয়োগ করে বিশাল সাম্রাজ্যকে পরিচালনা করতেন। তাহলে তিনি যে রাজকীয় দূত নিয়োগ করতেন, যে রাজকীয় দূতরা সম্রাটের নির্দেশকে গোটা সাম্রাজ্যের মধ্যে কার্যকর করার জন্য কাজ করতেন, পরিচালনা করতেন, তাদেরকে বলা হতো মিসি ডমিনিচি। মিসি ডমিনিচি। আর কাউন্টি ব্যবস্থা কি জিনিস? কাউন্টি ব্যবস্থাকে সাম্রাজ্যকে বিভিন্ন ছোট ছোট প্রদেশ অঞ্চলে বিভক্ত করা হয়েছিল। তার মানে এখনকার একটা দেশ আছে, আমাদের ভারতবর্ষ একটা দেশ, এবং ভারতবর্ষের মধ্যে বিভিন্ন প্রদেশ আছে। প্রদেশ বলতে স্টেট আছে। তাহলে এই যে স্টেট আলাদা, কেন্দ্রীয় শাসন আলাদা, স্টেটের শাসন আলাদা, সার্লামেনের শাসন ব্যবস্থাটাকে, মানে সার্লামেনকে যদি এজ এ কেন্দ্রীয় শাসক হিসেবে দেখা হয়, প্রধানমন্ত্রী হিসেবে দেখা হয় আমাদের বর্তমান দেশের, তাহলে কাউন্টি ব্যবস্থা হলো স্টেট সিস্টেম, মানে বিভিন্ন অঞ্চলকে এক একটা কাউন্টে বিভক্ত করে যে সিস্টেমটা তৈরি হতো সেই সিস্টেমটাকে কাউন্টি ব্যবস্থা বলা হয়। যেমন মুঘল যুগে কেন্দ্রীয় প্রশাসন এবং প্রাদেশিক প্রশাসনকে প্রদেশ বা সুবা বলা হতো। সুবা, বাংলা সুবা, দাক্ষিণাত্য সুবা, এই হিসেবে সুবা হিসেবে দেখা হতো। সেরকম সার্লামেনের প্রাদেশিক বিভাজনকে কাউন্ট বলা হতো। সার্লামেনের রাজধানী আখেনকে স্থাপন করেছিলেন। আখেনেই তার মৃত্যু হয়েছিল। তিনি নিউমোনিয়া রোগে তিনি আক্রান্ত হয়েছিলেন, তার ফলে তার মৃত্যু হয়েছিল 814 খ্রিস্টাব্দে। তিনি রাজধানীতেই মারা গেছিলেন। এই আখেন গুরুত্বপূর্ণ কেন? তার কারণ আখেনকে কেন্দ্র করে সার্লামেন কালচারাল দিক থেকে এতটা বেশি ডেভেলপ করেছিলেন যে সার্লামেনের আখেনকে কেন্দ্র করে একটা নতুন ধরনের জাগরণ শুরু হয়েছিল, যেটাকে ক্যারোলিঞ্জিও রেনেসা বা ক্যারোলিঞ্জিও নবজাগরণ বলা হয়। ক্যারোলিঞ্জিও কেন? তার কারণ ক্যারোলিঞ্জিও তার রাজবংশের নাম ছিল। তাহলে ক্যারোলিঞ্জিও রাজবংশের অধীনে আখেনে যে নতুন ধারা বা নতুন চিন্তা ভাবনার উদ্ভব ঘটছে সেটাকে বলা হতো ক্যারোলিঞ্জিও রেনেসা বা ক্যারোলিঞ্জিও নবজাগরণ। এবার এই ক্যারোলিঞ্জিও নবজাগরণে গুরুত্বপূর্ণ তিনি দুটো জিনিসই দিয়েছিলেন। এক, শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থার মধ্যে তিনি আলকুইন বলে একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন সমকালীন, সেই আলকুইনকে মঠ বিদ্যালয় এবং ক্যাথিড্রাল স্কুলের স্থাপনের তিনি নির্দেশ দিয়েছিলেন। তার মানে স্কুল এডুকেশনকে তিনি অনেক বেশি গুরুত্ব দিয়েছিলেন। স্কুল এডুকেশন ছাড়াও তিনি উচ্চশিক্ষার কেন্দ্র হিসেবে প্যালেস স্কুল তৈরি করেছিলেন এবং একটা লিপিও উদ্ভাবন করেছিলেন, যে লিপিটাকে বলা হতো, একটা নতুন লিপি উদ্ভাবন করে, সেটাকে বলা হতো ক্যারোলিঞ্জিয়ান মিনাস্কিউল। ক্যারোলিঞ্জিয়ান মিনাস্কিউল বলে একটা নতুন লিপিরও উদ্ভব করেছিলেন। বলা হয় যে ক্যারোলিঞ্জিও আমাদের যে পঞ্চদশ শতাব্দীতে ইউরোপের ইতালিকে কেন্দ্র করে যে নবজাগরণ শুরু হয়েছিল, তার আগে দ্বাদশ শতাব্দীতে একটা নবজাগরণ হয়েছিল। তার প্রেক্ষাপট মানে অ্যাকচুয়ালি নবজাগরণের প্রেক্ষাপট হিসেবে আমরা যদি পঞ্চদশ শতাব্দীতে ইতালির নবজাগরণের কথা বলি, ইতালির আমরা দ্বাদশ শতকের নবজাগরণ, আর এই দ্বাদশ শতাব্দীর নবজাগরণের প্রেক্ষাপট হিসাবে ক্যারোলিঞ্জিয়ান নবজাগরণের কথা বলা হয়। তাহলে ক্যারোলিঞ্জিয় নবজাগরণ কার প্রেক্ষাপট তৈরি করেছিল? দ্বাদশ শতকের নবজাগরণের প্রেক্ষাপট তৈরি করেছিল। আর দ্বাদশ শতকের নবজাগরণ কার প্রেক্ষাপট তৈরি করেছিল? পঞ্চদশ শতাব্দী, পঞ্চদশ ষোড়শ শতাব্দীর ইতালির নবজাগরণের প্রেক্ষাপট তৈরি করেছিল। তাহলে ইতালিতে মানে যে ইউরোপে বা ইতালিকে কেন্দ্র করে, ফ্লোরেন্সকে কেন্দ্র করে, মিলানকে কেন্দ্র করে যে নবজাগরণ পঞ্চদশ ষোড়শ শতাব্দীতে তৈরি হয়েছিল, তার প্রেক্ষাপটের একদম সূত্রপাত কিন্তু এই ক্যারোলিঞ্জিয়ান নবজাগরণের মাধ্যমে তৈরি হয়েছিল। তিনি ধর্মের ক্ষেত্রে খ্রিস্টান ধর্মকে, তিনি তার পূর্বপুরুষরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। আমরা দেখলাম ক্লোভিস 496 খ্রিস্টাব্দে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন, সার্লামেনের পূর্বপুরুষ ছিলেন তিনি। তো ক্লোভিসের খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পর এই যে ফ্রাঙ্ক জাতিটা ছিল, তারা খ্রিস্টান ধর্মের প্রতি এতটা বেশি আনুগত্যশীল ছিলেন, তার কারণ পোপের সমর্থন দরকার। খ্রিস্টান ধর্মের প্রতি আনুগত্যশীল না হলে আর খ্রিস্টান ধর্মের প্রচার না করলে পোপের সমর্থন পাবো না, আর যদি পোপের সমর্থন না পাই তাহলে আমাদের রাজনৈতিক সুসংগঠিত বা রাজনৈতিক ক্ষমতাও টিকে থাকবে না। তার জন্য খ্রিস্টান ধর্মকে প্রসার করা, খ্রিস্টান ধর্মকে মানে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সার্লামেন এবং তার পূর্বপুরুষরা একটা বিশাল বড় ভূমিকা পালন করেছিলেন। তিনি যে অঞ্চলে বলা হয় তিনি যে অঞ্চলে অভিযান করেছিলেন, সেই অঞ্চলে হয় তাদেরকে মানে বন্দীদেরকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করতেন, না হলে তাদের মুন্ডুকে আলাদা করে দিতেন, মানে তাদেরকে মেরে দিতেন, মৃত্যুদণ্ড দিতেন। তাহলে তিনি খ্রিস্টান ধর্মকে খুব রক্ষণশীল ভাবে তিনি প্রচার করেছিলেন, যেটা এই ব্যাপারে তাকে সমালোচনাও করা হয়। আইন এবং বিচার ব্যবস্থার কি
আমরা জানি যে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে প্রথাগত যে আইনগুলো ছিল সেই প্রথাগত আইনগুলোকে যখন শার্লেমেনের অধীনে রাজনৈতিক ঐক্য স্থাপন হলো ইউরোপের মধ্যে, তখন এই প্রথাগত আইনগুলোকে তিনি একসাথে যোগ করে একটা আইনের সংকলন তৈরি করেছিলেন, যে সংকলনটাকে মোটামুটি ভাবে ক্যাপুটুরিয়া বলা হতো, ক্যাপিটুলারিয়া বলা হতো। এবার যে বিচার ব্যবস্থা তৈরি করতো, যে কোনো অঞ্চলের বিচার ব্যবস্থা কতটা ন্যায়সঙ্গত হচ্ছে কি না হচ্ছে না, তা সেটার জন্য তিনি দায়বদ্ধ কাদেরকে রেখেছিলেন, তিনি প্রদেশের মানে কাউন্টের যিনি প্রধান ছিলেন, কাউন্টি, সেই কাউন্টিদেরকে তিনি এর দায়বদ্ধতা স্বীকার করাতেন। তার মানে কোনো একটা অঞ্চলের বিচার ব্যবস্থা কতটা সুসংগঠিত সেটা সেই অঞ্চলের যিনি প্রধান ছিলেন, কাউন্ট, যার অধীন শার্লেমেনের অধীনে যিনি যারা বিভিন্ন প্রদেশে নিয়োগ হতেন তাদেরকে তিনি দায়বদ্ধ করতেন। তার ফলে দেখা যেত যে কাউন্টরা অনেকটা ন্যায়সঙ্গতভাবে বিচার করা, মানে সব বিচার শার্লেমেনের দরবারে যেত না, বিভিন্ন অঞ্চলে সেই অঞ্চলে যিনি কাউন্ট ছিলেন তাকে সেই অঞ্চলের বিচার ব্যবস্থা পরিচালনা করতে হতো। আর দাস ব্যবস্থার, দাস প্রথার, আমরা জানি রোমান সাম্রাজ্যের দাস প্রথা একটা, বলা হয় রোমান সাম্রাজ্যের দাস প্রথা খুব কঠিন এবং খুব মারাত্মক, খুব অমানবিক একটা ব্যবস্থা ছিল রোমান সাম্রাজ্যে। সেই দাস প্রথার কিছুটা সংস্কার শার্লেমেন করেছেন। তার মানে এই নয় যে দাস প্রথা ছিল না, দাস প্রথা অবশ্যই ছিল। অর্থনীতির ক্ষেত্রে তিনি কি করেছিলেন, অর্থনীতির ক্ষেত্রে তিনি মানক মুদ্রা হিসাবে রূপার দেনারিউসকে প্রচলন করেছিলেন, দেনারিউসকে রূপার মানক মুদ্রা হিসেবে প্রচলন করেছিলেন। পরিমাপ এবং ওজনের মান ঠিক করেছিলেন যাতে ভালোভাবে বাজারের আদান প্রদান, মানে জিনিস কেনা এবং বিক্রি করা অনেক বেশি সহজ হয়। একটা অঞ্চল থেকে আর একটা অঞ্চলে যখন ব্যবসা বাণিজ্য করতে যেত সেই বাজারের পথকে তিনি সুরক্ষিত করেছিলেন এবং নতুন নতুন অনেক বাজার তৈরি করেছিলেন। তার মানে আমরা জানি যে শার্লেমেনের মৃত্যুর পর ইউরোপে গ্রাম কেন্দ্রিক সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে উঠবে, যেটা গ্রাম কেন্দ্রিক অর্থনীতি নির্ভর একটা ব্যবস্থা। হ্যাঁ, তো যখন আমরা দেখলাম যে শার্লেমেনের মানে সামন্ততন্ত্রের উদ্ভবের আগে কি সামন্ততন্ত্র, মানে সরি, শার্লেমেনের সামন্ততন্ত্রের উদ্ভবের আগে শার্লেমেনের সময়কালেই কি সামন্ততন্ত্রের অর্থনীতি চালু হয়ে গেছিল? না, শার্লেমেন কিন্তু গ্রাম কেন্দ্রিক শাসন ব্যবস্থা বা গ্রাম কেন্দ্রিক বাজার তৈরি করার চেষ্টা করেনি। তিনি বাণিজ্যের পথ তৈরি করেছিলেন, নতুন বাজার তৈরি করেছিলেন, একটা জায়গা থেকে আর একটা জায়গাতে মানুষ গিয়ে বাজার করতে পারতো, জিনিস কেনা বেচা করতে পারতো, সেই অধিকার সেই ক্ষমতা তখনকার দিনের মানুষকে দেওয়া হয়েছিল বা সেই সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল। তার মানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শার্লেমেন কিন্তু মুক্ত চিন্তা, মানে ব্যবসা বাণিজ্যের সমর্থক ছিলেন। তার ফলে অবশ্যই তার সাম্রাজ্যের অর্থনীতি অনেক বেশি মজবুত হয়েছিল। আর তার ব্যক্তিগত জীবন কি, তার ব্যক্তিগত জীবন দরকার নেই। ব্যক্তিগত জীবনে তিনি 4টে বিবাহ করেছিলেন, বেশ কিছু উপপত্নী ছিলেন, 18টা সন্তান ছিল, 6 ফুটের বেশি হাইট ছিলেন, অনেক বেশি সামরিক অভিযান করেছেন, তার মানে নিজে অনেক বেশি মানে শক্তিশালী এবং বলশালী ছিলেন। এই জিনিসগুলো অতটা না জানলেও চলবে। যাই হোক, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, শার্লেমেনের রাজ্যাভিষেক হয়েছিল 800 খ্রিস্টাব্দে। 800 খ্রিস্টাব্দের 25শে ডিসেম্বর সেন্ট পিটার্সবার্গ ব্যাসিলিকায় পোপ তৃতীয় লিও শার্লেমেনকে রোমানদের সম্রাট হিসেবে মুকুট পরিয়ে দিয়েছিলেন। তার মানে রোমে যে সেন্ট পিটার্সবার্গের ব্যাসিলিয়াস আছে সেখানে তিনি প্রার্থনা করছিলেন, হঠাৎ করে পিছন থেকে এসে পোপ তৃতীয় লিও, তখনকার পোপ ছিলেন তৃতীয় লিও, তার মাথাতে একটা মুকুট পরিয়ে দিয়েছিলেন এবং তাকে উপাধি দিয়েছিলেন রোমানদের সম্রাট। ঠিক আছে, তো এর ফলে শার্লেমেনের রাজ্যাভিষেক হয়। এই রাজ্যাভিষেককে কেন্দ্র করে দুটি তত্ত্ব বেরিয়ে আসে। 1 নম্বর তত্ত্ব হলো যে শার্লেমেন একজন শক্তিশালী সম্রাট, শক্তিশালী রাজা। আমরা দেখেছি শার্লেমেন সিংহাসনে বসেছিলেন 768 খ্রিস্টাব্দে, তার রাজ্যাভিষেক হচ্ছে 800 খ্রিস্টাব্দে, আর তিনি মারা যাচ্ছেন কত খ্রিস্টাব্দে? 814 খ্রিস্টাব্দে। তাহলে তার পুরো শাসন ব্যবস্থাতে 800 খ্রিস্টাব্দটা গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ তার রাজ্যাভিষেক হচ্ছে। আর রাজ্যাভিষেক কে করছে? রাজ্যাভিষেক করছে পোপ, রোমান ক্যাথলিক চার্চের পোপ, যিনি রোমান ক্যাথলিক ধর্মের সর্বপ্রধান মানে সর্বোচ্চ পদে আসীন ছিলেন। তাহলে পোপ যদি কোনো একটা ধর্মগুরু যদি কোনো একটা শক্তিশালী শাসককে রাজ্যাভিষেক করাচ্ছেন, তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে শার্লেমেন মানে সম্রাট নিজে পোপকে দিয়ে রাজ্যাভিষেক করিয়ে নিচ্ছেন, নাকি পোপ নিজে থেকে যতই বড় সম্রাট হন
তাহলে পোপের অনুমতি বা পোপের সাহায্য ছাড়া শার্লেমেনের রাজ্যাভিষেক করা সম্ভব নয়। তার মানে এখানে দুটো প্রশ্ন জেগে উঠছে, যে সম্রাট যতই বেশি শক্তিশালী হবে হোক, পোপের সাহায্য ছাড়া রাজ্যাভিষেক করা সম্ভব নয়। মানে এখানে পোপ বেশি বড়, শার্লেমেন যতই বেশি শক্তিশালী হবে হোক, এক। আর দুই নম্বর, যে পোপ তো নাম মাত্র, পোপকে যখনই একটা সম্রাট বলবে যে আমার রাজ্যাভিষেক করতে হবে, মাথায় মুকুটটা পরিয়ে দাও, তখন পোপ পড়াতে বাধ্য। তার মানে এখানে একটা প্রশ্ন হলো যে আসল ক্ষমতা কার থেকে বেশি বড়, সম্রাটের বেশি বড় নাকি পোপের বেশি বড়? এই যে সম্রাট এবং পোপের ক্ষমতার নিয়ে যে দ্বন্দ্ব বা লড়াই, এই লড়াইটা পরবর্তীকালে একটা বিশাল বড় আকার ধারণ করবে। সেই মানে দ্বন্দ্বটাকে ইনভেস্টিচার সংগ্রাম বলা হবে, যেটা আমরা পরে কোনো একদিন আলোচনা করব। হ্যাঁ অবশ্যই করব, তার কারণ এটা একটা বিশাল বড় একটা ব্যাপার। আমাদের যে পিএসসির WBPSC সিলেবাস আছে সেখানেও এই বিষয়টা উল্লেখ আছে, শার্লেমেন, সামন্ততন্ত্র, ক্রুসেড এবং পোপ এবং সম্রাটের মধ্যে যে দ্বন্দ্ব, ইনভেস্টিচার সংগ্রাম, ইনভেস্টিচার দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা সিলেবাসের মধ্যে আছে, আমরা আলোচনা করব। আমরা এর আগে একটা ভিডিওতে আলোচনা করেছি যে সামন্ততন্ত্র, ইউরোপে সামন্ততন্ত্র কেমন ছিল, সিলেবাসের উপর নির্ভর করে যদি দেখা যায়। আজকে আমরা আলোচনা করছি শার্লেমেন। এরপরে আমরা আলোচনা করব ভিডিওতে যে ক্রুসেড কি ছিল, মধ্যযুগের ইউরোপের ক্রুসেডের বিষয়টা কি, আর অন্য একটা ভিডিওতে আলোচনা করব যে পোপ এবং সম্রাটের যে মধ্যযুগের ইউরোপে দ্বন্দ্ব চলেছিল, ইনভেস্টিচার দ্বন্দ্ব বা সংগ্রাম, সেই সংগ্রাম সম্পর্কে আলাদা একটা ভিডিও অবশ্যই বানাবো। ঠিক আছে, তো যে রোমান সম্রাট হিসেবে, পবিত্র রোমান সম্রাট বা 800 খ্রিস্টাব্দে শার্লেমেন যখন 800 খ্রিস্টাব্দে পবিত্র রোমান সম্রাটের পদ পেলেন বা উপাধি পেলেন, তখন শার্লেমেন একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে গেলেন। গুরুত্বপূর্ণ ব্যক্তি এর আগে ছিলেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি হয়ে গেলেন। যদি আমরা বলি যে শার্লেমেনের সাম্রাজ্য বর্তমান হ্যাঁ, এই সমস্ত কারণেই আমরা বলতে পারি যে ইউরোপের জনক বা ফাদার অফ ইউরোপ বলে শার্লেমেনকে আজও ভূষিত করা হয় এবং আজও স্মরণ করা হয়।